সীমান্তে পাক উস্কানির মধ্যেই এবার রণহুঙ্কার ভারতে। জলে স্থলে আকাশে অ্যাকশনে তৈরি সেনা। ইসলামাবাদকে জবাব দিতে ঘুঁটি সাজাচ্ছে ভারত। যুদ্ধের দামামার মধ্যেই নয়া সামরিক চুক্তি। আজই ভারত ফ্রান্স রাফাল মেরিন চুক্তির সম্ভাবনা। ফ্রান্সের সঙ্গে রাফাল মেরিন চুক্তি ভারতের। ফ্রান্সের থেকে 26টি রাফাল মেরিন কিনবে ভারত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। অনিকবাবু, এই যে নতুন চুক্তি হতে চলেছে যেখানে 26টা রাফাল মেরিন কিনবে ভারত ফ্রান্সের থেকে, কোন দিকে এগোচ্ছে, মানে কোনো বড় ইঙ্গিত এটা? দেখুন, এই রাফাল মেরিন চুক্তি যেটা হতে চলেছে সেটা অবশ্যই ভারতের প্রতিরক্ষাকে আরো বেশি শক্তিশালী করার একটা উদ্যোগ। এবং ভারতের প্রতিরক্ষা, বিশেষ করে জল প্রতিরক্ষা, সমুদ্রে আমাদের যে প্রতিরক্ষা, আমাদের তো 3 দিকেই সমুদ্র, সেক্ষেত্রে এটা একটা প্রতিরক্ষাকে শক্তিশালী করার একটা বিরাট উদ্যোগ। এবং সাম্প্রতিক আবহে যে ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা, সেই আবহে এটা একটা যথেষ্ট বলিষ্ঠ পদক্ষেপ এবং এটা একটা যথেষ্ট ভালো উদ্যোগ বলে আমি মনে করি। কিন্তু এখনই এটা থেকে কোনো যুদ্ধের এখন ইঙ্গিত খোঁজার এই মুহূর্তে দরকার নেই। এটা ভারতের প্রতিরক্ষাকে শক্তিশালী করবে। আগামী দিনে ভারত যদি আরো কোনো বিপদের সম্মুখীন হয় তখন ভারতকে সাহায্য করবে। কেননা যুদ্ধের সঙ্গে অর্থনীতি এবং অন্যান্য অনেক বিষয় জড়িত থাকে। যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধের রণকৌশল, এসব অনেক কিছু জড়িত থাকে। এবং দুটো দেশই যেহেতু পারমাণবিক অস্ত্র সম্পন্ন দেশ, ফলে যুদ্ধ এক্ষুনি হবে কিনা সেটা বলা মুশকিল। কিন্তু এটা ভারতের প্রতিরক্ষাকে অবশ্যই আরো বেশি শক্তিশালী করবে। একদমই। কিন্তু এই জল্পনাটা আরো উস্কে যাচ্ছে, কারণ রাজনাথ সিং গেছেন প্রতিরক্ষা মন্ত্রী, প্রধানমন্ত্রীর বাসভবনে মিটিং চলছে, এবং এইরকম একটা পরিস্থিতিতে এই চুক্তির কথা সামনে আসছে। তাতেই মনে হচ্ছে যে এটা কি কোনো ইঙ্গিত বহন করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঙ্গিত তো অবশ্যই। রাজনাথ সিং তো আমাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে সবকিছু জানাতে হয়। যে কোনো মন্ত্রীকে এটা একটা সংসদীয় রীতির মধ্যে পড়ে, এটা একটা সাংবিধানিক রীতির মধ্যেও পড়ে। ফলে সেই দিক থেকে এই রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রীর যে বৈঠক হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। আরো একটা বিষয়, যে স্ট্র্যাটেজিক্যালি পাকিস্তানকে চাপে রাখতে এই চুক্তি কতটা কার্যকর হতে পারে? একদম, এইটাই আমি বলতে যাচ্ছিলাম। পাকিস্তানকে চাপে রাখার ক্ষেত্রে এই চুক্তি কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য। এবং এই চুক্তি, এই যে ভারতে আরো নতুন নতুন সমরাস্ত্র যোগ হচ্ছে, এটা কিন্তু প্রতিবেশী দেশকে, পাকিস্তানকে যথেষ্ট চাপে রাখবে। মানে স্ট্র্যাটেজিক্যালি এটা খুব ওয়েলকাম একটা ডিসিশন। এটা খুব ভালো পদক্ষেপ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। পাকিস্তানকে চাপে রাখতে এই সিদ্ধান্ত যথেষ্টই কার্যকর হবে বলেই মনে করছেন অনিকবাবু। 26টি রাফাল মেরিন কিনবে ভারত। রাফাল মেরিন নিয়ে আজই ফ্রান্সের সঙ্গে চুক্তি। 63,000 কোটি টাকায় 26টি রাফাল মেরিন কিনবে ভারত। সীমান্তে পাক উস্কানির মধ্যেই রণহুঙ্কার ভারতের। জলে স্থলে আকাশে অ্যাকশনে তৈরি সেনা। অবসরপ্রাপ্ত সেনাকর্তা প্রবীর সান্যাল রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। এই যে 26টা রাফাল মেরিন কিনবে ভারত, রাফাল মেরিন আরো অ্যাডভান্সড এবং আরো কার্যকরী, এটা কতটা বড় অস্ত্র হতে পারে ভারতের পক্ষে যদি তেমন কোনো সম্ভাবনা তৈরি হয়? আমাদের কাছে যে রাফালটা অলরেডি আছে 26টা, সেটা হচ্ছে গ্রাউন্ড ভার্জন। আর এটা যে আমরা কিনছি এই 26টা, এটা হচ্ছে আমাদের নেভি শিপস এয়ারক্রাফট ক্যারিয়ার এর মধ্যে আমরা এটা লঞ্চ করব, কিছুটা গ্রাউন্ডেও আমরা ডিপ্লয় করব। তো আমাদের রাফালের কোটাটা প্রায় ডবল হয়ে যাবে। আর এটা আজকের এ নয়, নেগোসিয়েশন অনেক দিন ধরে চলছিল, হয়তো বছর খানেক নেগোসিয়েশন চলছিল অন্য ভেন্ডারদের সাথে। তারপর ইন্ডিয়া এটা ডিসাইড করলো যে ইন্ডিয়া এটা কিনবে। আর তারপরে আজকে চুক্তিটা সই হবে। আর বছর খানিকের মধ্যে আমরা হয়তো কিংবা তারও বেশি সময় লাগবে এই পুরো 26টা এয়ারক্রাফট ইন্ডিয়াতে আসার জন্য। এতে নিশ্চয়ই ইন্ডিয়ার নেভাল স্ট্রাইক পাওয়ার অনেকটা বেড়ে যাবে। ইয়েস।
অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের সঙ্গে। রণহুঙ্কারের পর অ্যাকশন, পহেলগাঁও হামলায় প্রতিশোধে এবার ডিজিটালে জবাব মোদির। পাকিস্তানের উপর ডিজিটাল স্ট্রাইক ভারতের। পাকিস্তানের 16টা ইউটিউব চ্যানেলে নিষেধাজ্ঞা। ভারত বিরোধী পাক ইউটিউব চ্যানেল ব্যান। ভারত বিরোধী ইউটিউব নিউজ চ্যানেল ব্যান। ক্রিকেটার শোয়েব আক্তারের চ্যানেলও নিষিদ্ধ। ইউটিউব চ্যানেলগুলো থেকে দীর্ঘদিন ধরে ভারত বিদ্বেষ বা ভারতের নানা রকম খবরাখবরও সেখানে প্রচার করা হতো। এর ফলে কি হতো, দুটো দেশের মধ্যে যে বৈরিতা সেটা বাড়ছিল দীর্ঘদিন ধরে। আর এখন তো এমন একটা অবস্থা, তখন ব্যান না করে উপায় নেই। আসলে এই আধুনিক যুগে কিন্তু এই ডিজিটাল বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আধুনিক যে কোনো সংঘর্ষ, যে কোনো যুদ্ধ, সেটা কিন্তু ডিজিটাল জগতের বাইরে হতে পারে না। ফলে এই যে ব্যান করা হলো, এটা কিন্তু তারই অঙ্গ, এবং অবশ্যই ভবিষ্যতে আরো বিচ্ছিন্ন করা হবে পাকিস্তানকে, সেই দিকেই যাচ্ছে। আজকাল যে মিডিয়া এত ওপেন হয়ে গেছে যে সিক্রেসি বা সিকিউরিটি বলে কিছু নেই। সুতরাং যতক্ষণ না পর্যন্ত, বিশেষ করে এই ইউটিউব হোক কিংবা অন্য কিছু, তারা কি করছে যে গরম গরম সব কিছু কিছু কথা বলে তাদের উদ্দেশ্যটা কিন্তু সাধিত হচ্ছে। সেই জায়গাটায় আমার মনে হয় যে এটা একটা এই ধরনের সিদ্ধান্ত একান্তভাবেই ঠিক। কারণ একটা বিরাট অপারেশন যদি আমাদের করতে হয়, সেখানে অনলি নিড টু নো বেসিসে হবে। এই যে কোনো ব্যান করলো, আমি এতে সহমত। পহেলগাঁও জঙ্গি হানাকে শুধুই উগ্রপন্থী বলে আপত্তি। এবার বিবিসিকে চিঠি ভারতের বিদেশ মন্ত্রকের। বিবিসির ভারত বিষয়ক কর্তাকে চিঠি দিল্লির। জঘন্য হত্যা লীলাকে শুধুই উগ্রপন্থী তকমায় আপত্তি। ভারতের আবেগে আঘাত বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিতর্কের মুখে আগেই পহেলগাঁওয়ের হামলাকে জঙ্গি হানার তকমা আমেরিকার। বিশ্ব দরবারে মুখ পুড়িয়েও পাকিস্তানের বড় গলা। নেতা মন্ত্রীদের পর এবার উস্কানি প্রাক্তন ক্রিকেটারেরও। পহেলগাঁওয়ে জঘন্য জঙ্গি হানার পর এবার নির্লজ্জ দোষারোপ। ভারতের ঘাড়েই দায় ঠেলার নির্লজ্জ চেষ্টা। দোষ ঢাকতে ভারতকেই দোষারোপের চেষ্টা শাহিদ আফ্রিদির। ভারতীয় সেনাকেই দোষারোপের বেকার চেষ্টা। एक घंटे तक दहशतगर्द वहां दहशतगर्दी करते रहे, ठीक है। वहां तक 8 लाख फौज में से कोई नहीं आया, और जब आए तो 10 मिनट के ऊपर पाकिस्तान पे इल्जाम लगा दिया। खुद ही ब्लंडर्स मारते रहते हैं, खुद ही लोगों को मरवा देते हैं, फिर उनकी वीडियोस दिखाते हैं कि नहीं वो तो जिंदा है। पाकिस्तान, हमारा दीन इस्लाम अमन का पैगाम देती है हमेशा। वर्ल्ड कप अगर आपको 16 को याद हो, हम लाहौर में ही थे, हमें तो पता ही नहीं था। मैं एज अ कैप्टन लीड कर रहा था टीम को, तो मुझे तो पता ही नहीं था कि हमने हमारी फ्लाइट होनी है कि नहीं होनी। आपकी कबड्डी की टीम आ जाती है इंडिया से यहाँ, क्रिकेट नहीं खेलते आपस में, तो करना है तो फिर पूरी तरह बंद करो, अगर चलना है तो पूरी तरीके से चलो।